লেবারের ফার্স্ট ক্লাসটা আগের দিন হয়েছিল, আজকে সেকেন্ড ক্লাসটা করব। তো আমরা লাস্ট যখন ক্লাস করিয়েছিলাম এই চারটা পড়িয়েছিলাম, এই চারটা লিখে দিয়েছিলাম, ঠিক আছে। মজুরি প্রদানের যে পদ্ধতি আমি বলে দিয়েছিলাম, আমাদের এই থার্ড সেমিস্টারে এই সময় ভিত্তিক মজুরির হারটা আছে। সময় ভিত্তিক মজুরির হারটা আছে, পরিমাণ ভিত্তিক মজুরির হারটা আছে, এই দুটো পার্টই আছে আমাদের সিলেবাস। থার্ড সেমিস্টারে আর ফোর্থ সেমিস্টারে আছে এই বোনাস প্রিমিয়াম পদ্ধতি। তো সেই সময় ভিত্তিক মজুরি হার পদ্ধতি এখন পড়াচ্ছি। সময় ভিত্তিক মজুরি হার পদ্ধতিকে ইংরেজিতে বলে টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। বলছে মজুরি প্রদানের যে পদ্ধতিতে শ্রমিকদের উৎপাদনের কাজে নিযুক্ত হওয়ার সময়ের ভিত্তিতে মজুরি প্রদান করা হয়। এই কিচ্ছু না, এই যে মানে ওয়েজ পেমেন্ট করার তো বিভিন্ন মেথড আছে। ওয়েজ পেমেন্ট করার বিভিন্ন মেথড আছে, তার মধ্যে টাইম রেট সিস্টেম হচ্ছে একটা মেথড। এই মেথড কি বলছে, ওয়ার্কারদের যখন সময়ের বেসিসে পেমেন্ট করা হয় তখন তাকে বলা হয় সময় ভিত্তিক মজুরি হার। ব্যাস, কিছুই না, সময়ের ভিত্তিতে যখন ওয়ার্কারদের মজুরি দেওয়া হয়। তাই এখানে লিখেছে মজুরি প্রদানের যে পদ্ধতি। মজুরি প্রদানের পদ্ধতি মানে মেথড অফ রেমুনারেশন। রেমুনারেশনের তো অনেকগুলো মেথড আছে, তার মধ্যে যেই মেথডে শ্রমিকদের উৎপাদনের কাজে নিযুক্ত হওয়ার সময়ের ভিত্তিতে মজুরি প্রদান হয়, সময়ের ভিত্তিতে যে সময়ের ভিত্তিতে মজুরি দেওয়া হয় তখন তাকে বলা হয় টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। যে সময়ের ভিত্তিতে মানে ওদেরকে দিনে পেমেন্ট করা হতে পারে, মানে ডেতে পেমেন্ট হতে পারে, উইকে পেমেন্ট হতে পারে, মাসে হতে পারে। দিনে হতে পারে, উইকে হতে পারে, আবার মাসে হতে পারে, ঠিক আছে, মানতে হতে পারে। একজন শ্রমিক যতটা সময় কাজ করে, একদিনে যত সময় কাজ করে তার বেশি পেমেন্ট করা হবে। এক সপ্তাহে যতটা কাজ করে তার বেশি পেমেন্ট করা হবে, আর এক মাসে যতটা কাজ করে তার বেশি পেমেন্ট করা হবে। এই পদ্ধতিতে কাজের সময়ের দৈর্ঘ্যকে একমাত্র গুরুত্ব দেওয়া হয়, মানে কাজের সময়কেই গুরুত্ব দেওয়া হয়। কি পরিমাণ পণ্য এই সময় উৎপাদিত হলো, কি পরিমাণ পণ্য উৎপাদিত হলো, অর্থাৎ কাজের পরিমাণ আদৌ বিবেচনা করা হয়। উদাহরণ, ধরা যাক একজন শ্রমিক এক সপ্তাহে মোট ৪৫ ঘন্টা কাজ করে। এক সপ্তাহে ৪৫ ঘন্টা কাজ করে ৫০০টি পণ্য উৎপাদন করবে। অন্য একজন শ্রমিক একই সপ্তাহে ৪৫ ঘন্টা কাজ করে ৪০০টি পণ্য উৎপাদন করে, ঠিক আছে। যদি মজুরির হার ঘন্টা প্রতি ২০ টাকা করে হয়, তাহলে দুজন শ্রমিকই কত করে পাবে? ৪৫ × ২০, ৯০০ টাকা পাবে। তার মানে দেখ, একজন শ্রমিক ৫০০টা গুডস তৈরি করলো, আর একজন শ্রমিক ৪০০টা তৈরি করলো, কিন্তু পেমেন্ট কিন্তু সবাইকে সেম করা হবে, ঠিক আছে। এই দুজন শ্রমিক যে আলাদা আলাদা পরিমাণ পণ্য উৎপাদন করেছে তা আদৌ বিবেচনা করা হবে। সময়ের ভিত্তিতে মজুরির পরিমাণ নির্ধারণে বেশ কয়েকটি পদ্ধতি আছে সময়ের বেসিসে। একটা সাধারণ সময় ভিত্তিক মজুরির পদ্ধতি, আর একটা ব্যবধানিক সময় ভিত্তিক মজুরির পদ্ধতি, ঠিক আছে। তাহলে তুই ইংলিশটা লিখে নে, তাহলে কি কিছুটা পরে কিছু বুঝতে পারি তো। এই টাইম রেট সিস্টেম ওয়েজ পেমেন্ট মানে কি, ওয়েজ পেমেন্ট অনেকগুলো মেথড আছে, টাইম রেট সিস্টেম ওয়েজ পেমেন্ট একটা মেথড। এই মেথড কি বলছে, ওয়ার্কারদের যখন সময়ের বেসিসে টাইম বেসিসে যখন পেমেন্ট করা হয় তখন তাকে বলা হয় টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট, ঠিক আছে। এখানে সময় বিধি দিনে পেমেন্ট করা হতে পারে, মাসে পেমেন্ট হতে পারে, আবার সপ্তাহে পেমেন্ট হতে পারে, ঠিক আছে। উদাহরণ দিয়েছে, একজন শ্রমিক ধর ৪৫ ঘন্টা কাজ করে ৫০০টা ইউনিট তৈরি করলো, আর একজন শ্রমিক ৪০ ঘন্টা কাজ করে ৫০০ তৈরি করে, ঠিক আছে। একজন শ্রমিক ৪৫ ঘন্টা কাজ করে ৫০০ ইউনিট তৈরি করলো, আর একজন শ্রমিক ওই ৪৫ ঘন্টা কাজ করে ৪০০ তৈরি করলো। তাহলে দুজন ওয়ার্কারই ৪৫ ঘন্টা কাজ করে, যদি পেমেন্ট করতে হয় ৪৫ × ২০ টাকা করে ঘন্টা প্রতি হলে, তাহলে ৯০০ টাকায় পেমেন্ট হবে, ঠিক আছে। এটাই বলেছে। তবে বলছে এই টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্টের দুটো মেথড আছে। একটাকে বলে অর্ডিনারি টাইম রেট সিস্টেম, আর একটা বলে গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম, ঠিক আছে। একটা অর্ডিনারি, একটা নিচে লেখা আছে গ্র্যাজুয়েট, যে গ্র্যাজুয়েট টাইম রেট সিস্টেম। তাহলে মোটামুটি টাইম রেট সিস্টেম সম্পর্কে একটু বোঝা গেল। খাতা খোল। টাইম রেট সিস্টেমের করকম হয়, দুরকম হয়। টাইম রেট সিস্টেম দু রকমের হয়, একটা অর্ডিনারি, একটা অর্ডিনারি, একটা গ্র্যাজুয়েট, ঠিক আছে। টাইম রেট সিস্টেম কত রকমের হয়? দু রকমের। তাহলে বোঝা গেল টাইম রেট সিস্টেম জিনিসটা কি, যখন ওয়ার্কারদের যখন সময়ের বেসে পেমেন্ট করা হয়, টাইমের বেসে ওরা কতটা সময় কাজ করলো,
ওয়ার্কাররা যত সময় কাজ করবে তার বেশি যখন পেমেন্ট করে তখন তো টাইম রেট সিস্টেম। টাইম রেট দু রকমের, একটা অর্ডিনারি হয়, একটা গ্র্যাজুয়েটেড। তো যেটা আমি বলছিলাম, তো একজন এমপ্লয়ি এক্স আর একজন এমপ্লয়ি ওয়াই, দুজনেই ও 45 ঘন্টা কাজ করে, ও 45 ঘন্টা কাজ করে, ঠিক আছে। এইবার এক্স 45 ঘন্টা কাজ করে 500 ইউনিট তৈরি করে, ও ওয়াই 45 ঘন্টা কাজ করে 400 ইউনিট তৈরি, ঠিক আছে। কিন্তু যখন বলা হচ্ছে সময়ের বেশি পেমেন্ট করা হবে, রেট যদি 20 টাকা করে হয়, 45 × 20, ওকেও 20 দেবো, ওকেও 20 দেবো, এটাই নিয়ম। 900 টাকা, 900 টাকা। এক্ষেত্রে দেখা গেলে কোম্পানি একটু ক্ষতি হয়ে গেল না, এক্স কে দিয়ে কাজ করে, এক্স কে 900 টাকা দেওয়াতে আমার 500 ইউনিট তৈরি হলো, আবার ওয়াই কেও 900 টাকা দেওয়াতে 400 ইউনিট তৈরি হলো, কোম্পানি ক্ষতি হয়ে গেল, কোম্পানি ক্ষতি হয়ে গেল। তাহলে এটাই বলতে চাইছে। আর টাইম রেশন দু রকমের, একটা অর্ডিনারি, একটা গ্র্যাজুয়েট। এবার কি বলছে অর্ডিনারি টাইম রেট সিস্টেম, বলছে মজুরি নির্ধারণের সব থেকে পুরনো পদ্ধতি হলো এই, ঠিক আছে। এই পদ্ধতি অনুসারে শ্রমিকদের নির্ধারিত হারে কারখানায় তাদের ব্যয়িত সময়ের উপর ভিত্তি করে মজুরি প্রদান করে। সিম্পল কথা বলেছে, একদম নর্মাল কথা বলেছে। একজন ওয়ার্কার এক্স ধর ফ্যাক্টরিতে 45 ঘন্টা কাজ করলো এবং এক এক ঘন্টায় 20 টাকা করে দিলে 45 × 20 = 900 টাকা, এটাই লিখেছে। এই পদ্ধতি অনুসারে শ্রমিকদের নির্ধারিত হারে, ওদের নির্ধারিত হারে যে হার বলেছিল 20 টাকা করে দেবো, ঠিক আছে। তো কারখানায় তাদের ব্যয়িত সময় 45 ঘন্টা থেকেছে, ঠিক আছে, 20 টাকা করে 45 ঘন্টা, ঠিক আছে, 45 × 20 900 টাকা পেমেন্ট করা হবে। এই ক্ষেত্রে মজুরির হার ঘন্টার ভিত্তিতে, সপ্তাহের ভিত্তিতে ও মাসের ভিত্তিতে হয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই ঘন্টার ভিত্তিতে মজুরির হার স্থির করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে ঘন্টার ভিত্তিতে মজুরির হার নির্ধারণ করা হয়। তাহলে জিনিসটা বোঝা গেল। এবার হচ্ছে ফর্মুলা। ফর্মুলা লিখি, অর্ডিনারি টাইম রেট সিস্টেমের ফর্মুলা, অর্ডিনারি টাইম রেট সিস্টেমের ফর্মুলা, অর্ডিনারি টাইম রেট সিস্টেম এর ফর্মুলা, ঠিক আছে। সিম্পল ফর্মুলা, এমন কিছু কঠিন নেই ফর্মুলাটা। মানে ওরা কতটা সময় কাজ করেছে এটা দেখতে হবে, ওরা কতটা সময় কাজ করে, এটাকে বলে টাইম টেকেন। এটাকে বলে কতটা সময় কাজ করেছে, এটাকে বলে ইংলিশে টাইম টেকেন, কতটা সময় নিয়ে কাজ করে। ইনটু, ইনটু কি হয় বলতো, রেট পার আওয়ার, রেট পার আওয়ার। এটা যে ফর্মুলা, কিছু না, টাইম টেকেন রেট পার আওয়ার। এবার দেখ অঙ্কটা দেখ, এই তো ছিল কোশ্চেনটা, এখানে তো দেখতে হবে না, আমি লিখে দিলাম ফর্মুলা, টাইম টেকেন রেট পার আওয়ার। কোশ্চেনটা দেখি, হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার দেখতে হবে না, এখানে কোশ্চেন এক্সাম্পল 1, ঠিক আছে, লেখ খাতায়, লেখ এক্সাম্পল 1, লেখ খাতায়, লেখ এক্সাম্পল 1, খাতা খোল, খাতা খুলে লেখ এক্সাম্পল 1, এই অঙ্কটা করবো। বলছে কি, ক্যালকুলেট দ্য আর্নিংস অফ এ ওয়ার্কার ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাডাপ্টিং অর্ডিনারি, এই যে বলছে অর্ডিনারি টাইম সিস্টেম, বলে দিচ্ছি অর্ডিনারি টাইম সিস্টেম। তো ফর্মুলা কি, টাইম টেকেন রেট পার আওয়ার। তাহলে দেখ, যেহেতু এমসিকিউ, বেশি লেখালেখির দরকার নেই। টাইম টেকেন কত, ওয়ার্কারকে বলেছে তুমি এই কাজটা 30 ঘন্টায় নামিয়ে দাও, ওয়ার্কার সেটা 20 ঘন্টায় নামিয়ে দিচ্ছে, তার মানে কাজটা করতে 20 ঘন্টা সময় দিচ্ছে। এবার ও তো 20 ঘন্টা কাজ করেছে, তাহলে এক এক ঘন্টায় ওকে কত টাকা করে দিচ্ছে বল, পর কোশ্চেনটা পর। আওয়ারলি রেট অফ ওয়েজেস পার আওয়ার, এক ঘন্টা ওকে 20 টাকা দেয়, তাহলে অ্যান্সার কত, 400 টাকা। সিম্পল অ্যান্সার, 400 টাকা। কিছুই না, তো বললাম ফর্মুলাতে লিখে তো, একের অঙ্কটা এখানে লিখে দিচ্ছি, একের অঙ্কটা লিখবো, ওয়েজেস ইকুয়াল টু ফর্মুলা টাইম টেকেন রেট পার আওয়ার, ঠিক আছে। ঠিক, খুঁজে পাচ্ছিস না অঙ্কটা, তো ব্যাস আর অঙ্ক করে ফেল, অঙ্ক এক লাইন অঙ্ক, টাইম টেকেন রেট পার আওয়ার, শর্ট কোশ্চেন খুব জরুরি। এই কাজটা কমপ্লিট করতে ওয়ার্কার কত ঘন্টা নিয়েছে, ওকে বলেছে 30 ঘন্টায় কাজটা নামাতে, কাজটা 20 ঘন্টা নামিয়ে দিয়েছে, তাহলে টাইম দিয়েছে 20 ঘন্টা। ইন্টু এক এক ঘন্টায় ওকে কত টাকা করে দেবে বলেছে, 20 টাকা রেট পার আওয়ার, তাহলে 20 × 20 400 টাকা, এটা বুঝতে পারছেন। আর কিছু নেই, এটুকুই অঙ্ক, শেষ। আর বাকি যে আরো ইনফরমেশন দিয়ে কোনো কাজের জিনিস না, কারণ অনলাইন টাইম সিস্টেম আর কিছু লাগে না।
2 নম্বর অঙ্কটা, ঠিক আছে? দেখবি এই অঙ্কে 4টে পয়েন্ট ছিল, আমি 2টো পয়েন্ট নিলাম, বাকি 2টো পয়েন্ট নিলাম না কেন বলছি? 2টো পয়েন্ট এই অঙ্কে লাগবে না, টাইম মানে অর্ডিনারি টাইমে লাগে না, ঠিক আছে? এই জন্য 2টো পয়েন্ট নিলাম, ওটা বেকার দিয়েছি। এবার 2 নম্বর অঙ্কটা কি বলে? ক্যালকুলেট দ্য আর্নিংস অফ এ ওয়ার্কার ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ফলোইং অর্ডিনারি, আবার অর্ডিনারি বলেছে, আবার অর্ডিনারি বলেছে, আবার অর্ডিনারি বলেছে। কি বলেছে? এই স্ট্যান্ডার্ড টাইম মানে কি? স্ট্যান্ডার্ড টাইম মানে কি বোঝাচ্ছে? স্ট্যান্ডার্ড টাইম মানে কি? মানে একটা কাজ কমপ্লিট করার জন্য কোম্পানি থেকে তোকে তোকে কতটা টাইম অ্যালাউ করেছে? 50 ঘন্টা। স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম অ্যালাউ, ঠিক আছে? তোকে কাজটা করার জন্য কতটা সময় বরাদ্দ করে? 50 ঘন্টা। তুই কাজটা 35 ঘন্টা মানে নামিয়ে দিয়েছিস, 35 ঘন্টায় কাজটা নামিয়ে দিয়েছিস, এবং এক এক ঘন্টা তোকে বরাদ্দ করে দেয় 50 টাকা। তাহলে অ্যান্সার বুঝতে পারলি কত হবে? 35 ঘন্টা ইন্টু 50 হয়ে গেল, শেষ। নাকি বুঝিস? শেষ, 35 × 50। ফর্মুলাটা মনে রাখবি, পরীক্ষায় যদি ফর্মুলা জানতে চায়। একবারই তো লিখলি, বারবার লিখবো না। তাহলে অ্যান্সার কত হবে? 35 × 50 করে ফেল, 1750 টাকা। ঠিক আছে, হয়ে গেল। 2 নম্বর অঙ্কটা হয়ে গেল, 35 × 50, 1750। ওই যে বললাম বাকি 2টো পয়েন্ট লাগবে না, অর্ডিনারিতে এই দুটো, অর্ডিনারিতে এই দুটোই লাগে, টাইম টেকেন লাগে আর রেট পাওয়া, আর কিছু লাগে না। এটা লিখে দেখি, ইংলিশে লিখে দিয়েছে নাকি? হ্যাঁ, আদার ইনফরমেশন ইজ নট রেলিভেন্ট টু ক্যালকুলেট আর্নিংস। আর্নিংস বের করতে বাকি পয়েন্টগুলো ইরেলিভেন্ট। হলো? তাহলে কি শেখালাম বল? অর্ডিনারি টাইম রেট সিস্টেম। তাহলে অর্ডিনারি টাইম রেট সিস্টেম কি বলতে পারলাম? যেটা সবচেয়ে পুরনো, সবচেয়ে পুরনো অর্ডিনারি টাইম রেট সিস্টেম, ঠিক আছে? এটা তো ছিল। এবার বলো ব্যবধানিক সময়ভিত্তিক মজুরি, গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম। এই পদ্ধতিতে মজুরি নির্ধারণের ক্ষেত্রে সময়ভিত্তিক মজুরির হারকে জীবনযাত্রার মানের সূচকের সঙ্গে জুড়ে নিয়ে একটি পরিবর্তিত মজুরির হার নির্ধারণ করা হয়, ঠিক আছে? তো তার মানে এই গ্র্যাজুয়েটেড আর অর্ডিনারি মধ্যে ডিফারেন্স আছে। এই যে ধর জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে, ঠিক আছে? তো এর জন্য ওয়ার্কার বা এমপ্লয়ীদের একটা কম্পেনসেট করতে হয়, ঠিক আছে? কম্পেনসেট করতে হয় ওদের জীবনযাত্রাটা ঠিকঠাক ভাবে নির্বাহ করার জন্য। তো এখানে লিখেছে এই পদে মজুরি নির্ধারণের ক্ষেত্রে সময়ভিত্তিক মজুরির হারকে জীবনযাত্রার মানের সূচকের সঙ্গে জুড়ে নিয়ে একটি পরিবর্তিত মজুরির হার নির্ণয় করা হয়। অর্থাৎ আগের মজুরির হার চলবে, আগে যে হারটা দিয়েছিল সেই হার চলবে না। এখানে যেহেতু জিনিসপত্রের দাম বেড়েছে তাই ওদের রেট বাড়াতে হবে, জিনিসপত্রের দাম বেড়েছে ওদের রেট বাড়াতে হবে। তাহলে এটা কোথায়? গ্র্যাজুয়েটেড, গ্র্যাজুয়েটেড হয়। লিখেছে ফলে জীবনযাত্রার মানের সূচকের হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই হার বাড়ে বা কমে। জিনিসপত্রের দাম বেড়ে গেলে রেট বাড়াও, জিনিসপত্রের দাম কমে গেলে রেট কমিয়ে দেবো। যে সকল পরিস্থিতিতে জীবনযাত্রার জন্য প্রয়োজন জিনিসপত্রের দাম বাড়তে থাকে সেই সব পরিস্থিতিতে শ্রমিকরা এই মজুরির হার অনুযায়ী তাদের মজুরি বেশি পেতে পছন্দ করে। কেননা এই ক্ষেত্রে জিনিসপত্রের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের মজুরিও বৃদ্ধি পায়, ফলে তারা একই ধরনের জীবনযাত্রা নির্বাহ করতে পারে। নর্মালি ভাব, তোকে ধর আগে 50 টাকা করে মজুরি দিচ্ছিস, এবার জিনিসের দাম বেড়ে গেছে, তাহলে তুই কি করে জিনিসপত্র কিনতে পারবি? তাহলে কি করতে হবে? তোকে কোম্পানিতে তোকে কম্পেনসেট করতে হবে, মানে ক্ষতিপূরণ দিতে হবে, যে আমার জিনিসপত্রের দাম বেড়ে গেছে, চলো ওর রেটটা বাড়িয়ে দিই। নাহলে ও আগের জীবিকা কি করে নির্বাহ করো? আগের সঙ্গে তাল মিলিয়ে চলবে কি করে? পারবে না। এখানে এটাই বলেছে। এই পদ্ধতি অনুযায়ী মজুরির পরিমাণ নির্ণয় করতে হলে সাধারণ সময়ভিত্তিক মজুরি হারের পদ্ধতির ন্যায় একই সূত্র অনুসরণ করতে হয়। মানে আগে যেমন ফর্মুলা ছিল একই সেম ফর্মুলা, ফর্মুলা চেঞ্জ নেই। তাহলে আগে কি ছিল? টাইম থেকে রেট বাড়াও, এখন ওই হবে টাইম থেকে রেট বাড়াও, রেটটা চেঞ্জ হবে, কিচ্ছু নেই। একটা অঙ্ক দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তবে ওই আগে লিখলে রেট বাড়াও, হয়তো এখন লিখে দিবি রিভাইস রেট বাড়াও, রিভাইস বলে একটা কথা ইউজ করে দিবি। দেখ না অঙ্কটা কি বলছে, খুব ইজি লাগবে অঙ্কটা, কিছু নেই অঙ্কটার মধ্যে। গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম। Calculate the earnings of a worker from the following information adapting graduated time rate system. তো তোকে কাজ করার জন্য কতটা সময় অ্যালাউ করেছে? 30 ঘন্টা। বেকার, কাজে লাগবে। তুই কাজটা করেছিস কত ঘন্টা? 20 ঘন্টায় কাজটা নামিয়েছিস, ঠিক আছে? 20 ঘন্টায় কাজটা নামিয়েছিস, এক এক ঘন্টা তোকে 20 টাকা দেবে বলেছি। কিন্তু ওই যে বললাম জিনিসের দাম, যেহেতু গ্র্যাজুয়েটেড বলেছে, গ্র্যাজুয়েটেড বলে দেখতে হবে জিনিসপত্রের দাম বাড়ার জন্য তোকে কতটা কম্পেনসেট করছে।
বলছে দ্য ওয়ার্কার আর অলসো entitled 25% of the basic wage rate as dearness allowances to match the cost of living index of the time being। মানে কি এই কস্ট অফ লিভিং ইন্ডেক্স মানে কি বলতো, তোর জীবনযাত্রার যে ব্যয়টা ঠিকঠাক ভাবে মেনটেন করার জন্য তোকে আরো 25% রেট বাড়াতে হচ্ছে। এটাই হচ্ছে কম্পেনসেশন হচ্ছে। জিনিসের দাম যেহেতু বেড়ে যাচ্ছে তাই এখানে 25% তোকে রেট বাড়াচ্ছে। এই যখনই কস্ট অফ লিভিং ইন্ডেক্স লেখা থাকবে না, তার মানে ভাববি এটাই ক্যালকুলেট হয়েছে, নাহলে বলবে না কস্ট অফ লিভিং ইন্ডেক্স। এই যে আমরা আগে চ্যাপ্টার পড়েছিলাম ক্লাস 11 এ সেকেন্ড সেমিস্টার স্যালারি চ্যাপ্টার পড়েছিলাম, ওখানে ডিআরএস অ্যালাউন্সেস বলে একটা কথা থাকতো। দিয়ে কেন দিত? জিনিসপত্রের দাম বেড়ে যেত বলেই কিন্তু এটা দেওয়া হতো। এখানে তাই বলেছে ওয়ার্কারদের বেসিকের উপর 25% দিয়ে দেওয়া হচ্ছে। কেন? কস্ট অফ লিভিং ইন্ডেক্সটাকে ম্যাচ করার জন্য। তো সিম্পল জিনিস। তাহলে 20 ঘন্টাও তুই কাজ করেছিস, ঠিক আছে। এবার নতুন যে রেট হবে, নতুন রেট 20 টাকা হবে না, 20 টাকা ছিল, 20 টাকা ছিল, এখন বলছে 25% বাড়াতে হবে। তাহলে 20 কত হয়? 25 দুগুণে 50 মানে 5 টাকা। 20 টাকা ছিল, আরো তোকে 5 টাকা বাড়াতে হবে। তাহলে কত টাকা দেবে? 20 টাকা দেবে। তাহলে 20 × 25 অ্যান্সার হবে 25 দুগুণে 50, 500। এই 500 টাকা হচ্ছে, 500 টাকা শেষ হয়ে গেল, অঙ্কটা শেষ। তাহলে তুই ফর্মালিটি করতে চাস, wages equal to time taken into device rate per hour। টাইম টেকেন কত বলেছিল দেখো ওকে? 20 ঘন্টা। আর ডিভাইস রেট তো বলেই দিলাম কত হবে, 25 টাকা করে। 25 দুগুণে 50 মানে 500 টাকা করে, শেষ। চার নম্বর অঙ্কটা দেখ। 4 নম্বর অঙ্ক কি বলছে? ক্যালকুলেট দ্য আর্নিংস অফ এ ওয়ার্কার ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাডাপ্টিং গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম। কি বলেছে এখানে? টাইম অ্যালাউ, তো ওয়ার্কারকে কোম্পানি থেকে বলেছে কাজটা করতে তোমাকে 40 ঘন্টা সময় বরাদ্দ দেবে, 40 ঘন্টা টাইম দেবে। এবার ওয়ার্কার কাজটা করতে টাইম নিয়ে 30 ঘন্টা, একই অঙ্ক, 30 ঘন্টা সময় নিয়েছে। তাহলে এখানে আগের টাইমে ফর্মুলা লিখবো না, 30 ঘন্টা সময় নিয়েছে, তার টাইমটাকে 30 ঘন্টা হয়ে গেল। এবার রেট কত করে? কথা তো ছিল 25 টাকা করে দেবে, আবার রেট বেড়ে গেছে ওই কস্ট অফ লিভিং ইন্ডেক্স মেনটেন করার জন্য, তোমাকে আরো 25% 20% এক্সট্রা দেওয়া হচ্ছে। তাহলে বল 25 টাকা ছিল, 25 টাকা ছিল, তোকে 20% আর এক্সট্রা দেয়, 25 এর 20% কত হয়? মানে 50, 5 টাকা, 30 টাকা। তাহলে 30 × 30 ঠিক আছে। এই 30 কি করে বেরোলো? 25 টাকা ছিল, উপভোগই কর না, তার দেখতে হবে এই টাকা 25 ছিল, 20% রেট বাড়িয়ে দিচ্ছে। 25 এর 20% হলে কত হয়? কর, গুণ কর, 25 দুগুণে কত হয়? কত? 5 টাকা হচ্ছে, 25 এর 20% 5 টাকা। তাহলে 25 আর 5 যোগ করলে কত হয়? 30 টাকা ছিল আর 5 টাকা বাড়ালো, কত? 30 টাকা। এটা উপভোগই হয়, এটা তো এমন কিছু ক্যালকুলেশন না, এটা কিছুই নেই। আমি আর এই সমস্ত ধরাই দেয় যে বেকার সমস্ত অঙ্ক দেয়, আজকাল জীবনে কোনো দেয়নি সব, জাস্ট এমনি নলেজের জন্য দেখি। তবে মাথায় রাখবি ফর্মুলা যদি জানতে চাই যে অর্ডিনারির ক্ষেত্রে শুধু রেট পার আওয়ার, আর ওখানে রিভাইজ রেট, রিভাইজড। 5 নম্বর অঙ্ক দেখি, এটা কি দেওয়ার মতন নাকি, দেখি অঙ্কটা। বলছে দ্য স্ট্যান্ডার্ড আউটপুট অফ এ প্রোডাক্ট হ্যাজ বিন ফিক্সড এট 20 ইউনিটস পার ওয়ার্কার পার ডে অফ 8 আওয়ার্স। ভালো করে পড়বি, কোশ্চেনের মানে বুঝবি, ঠিক আছে, তাহলে অঙ্ক করতে পারবি, নাহলে কিন্তু আদারওয়াইজ পারবি না কিন্তু অঙ্ক করতে। লেবার চ্যাপ্টারটা কোনো কঠিন না, একদমই সহজ চ্যাপ্টার, কিন্তু ইংলিশ পড়ে মানে বুঝতে হবে। বলছে দ্য স্ট্যান্ডার্ড আউটপুট অফ আ প্রোডাক্ট হ্যাজ বিন ফিক্সড 20 ইউনিটস পার ওয়ার্কার পার ডে 8 আওয়ার্স। তাহলে এক একটা করে কথা বলবো। পার ওয়ার্কার মানে কি? একজন ওয়ার্কার। পার ডে মানে একদিন, 8 আওয়ার্স। আমি এক একটা করে কোশ্চেন করছি, বল দেখি একদিনে কত ঘন্টা কাজ হয়? একদিনে কত ঘন্টা কাজ হয় এখানে বলে দিয়েছিল, ভালো করে পড়, লাইন পড়, মনোযোগ সহকারে পড়, কিন্তু অঙ্ক পারবে করতে। বুঝতে পারছিস? ইংলিশ পড়ে বুঝতে পারছিস না? প্রথম লাইন, আমি সেকেন্ড লাইন পড়িনি এখন। পার ডে 8 আওয়ার্স, আরে নরমালি একদিনে কোম্পানিতে কত ঘন্টা কাজ হয়? একদিনে একটা কোম্পানিতে কত ঘন্টা কাজ করবে? 8 ঘন্টা, 9 ঘন্টা, এর বেশি হয় না। তো এখানে পার ডে অফ 8 আওয়ার্স মানে একদিনে 8 ঘন্টায় কাজ হয়, এটা বলে দিয়েছে, ঠিক আছে।
এইবার 20 ইউনিটস, 20 ইউনিটস, আর 20 ইউনিটস মানে কি, একদিনে 20 ইউনিট করতে হয় একদিনে। তাহলে একদিনে 8 ঘন্টা মানে আবার একদিনে 20 ইউনিট। কোনো ডাউট আছে এখানে কি বলতে চাইলাম আমি? কোম্পানি থেকে তোকে ফিক্সড করে দিয়েছে যে তোমাকে একদিনে 8 ঘন্টা করে কাজ করতে হবে, এবং একদিনে একজন ওয়ার্কারকে 20 ইউনিট করতে হবে। তাহলে আমি বলতে পারি না স্যার 8 ঘন্টায় 20টা ইউনিট করতে হবে। তা 8 ঘন্টায় যদি আমি করি, ওই দিক নিয়ে করি, 8 ঘন্টায় যদি 20টা ইউনিট করি, তাহলে 1 ঘন্টায় কটা ইউনিট করবো বল দেখি? 20 × 8, 20 × 8, 20/8 হবে। 8 ঘন্টায় 20টা করলে 1 ঘন্টায় কত হবে? 20/8। তাহলে কর, যদি আমি 4 দিয়ে কাটাকাটি করি, 5, আর এটা হচ্ছে 2, তাই তো? 5/2 মানে আড়াই, আড়াইটা ইউনিট। তাহলে 1 ঘন্টায় কটা ইউনিট করছে? আড়াইটা ইউনিট। এত অব্দি ক্লিয়ার হয়েছে? এত তো ক্লিয়ার হয়েছে, কোনো কঠিনই নেই, কিছু নেই। তাহলে বল 1 ঘন্টায় কত ইউনিট? আড়াই। এইবার ভালো করে শুনবি, কোনো সমস্যা নেই। আমি অনেক কিছু বললাম, এত কিছু বলেনি ওরা, ওরা এইভাবে পরে বুঝিয়ে স্যার, আমি বলে দেবো। জাস্ট তোকে তোকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করলাম, আমি এখনো সেকেন্ড লাইন পড়িনি, আমি এই প্রথম লাইনটা পড়লাম। প্রথম লাইনটা পড়ে তোকে বললাম বল দেখি, এই লাইনটা পড়ে আমাকে বলতে পারবি 1 ঘন্টায় কটা ইউনিট তৈরি করে? উনি পরের অঙ্কগুলোতে এটাই আসবে। 1 ঘন্টায় আড়াই, তাহলে কি করে বের করলাম বুঝতে পারলি তো? তাহলে নেক্সট এই লাইনটা পড়ে নে, জাস্ট লিখে রাখ। অঙ্কে এই অঙ্ক করতে গেলে না করলেও চলতো, বাট আমি তোকে বোঝানোর জন্য, পরের অঙ্কে লাগবে। লেখ, এক্সাম্পল 5 লেখ, এক্সাম্পল 5 দিয়ে লেখ ইউনিট পার আওয়ার। কি লিখবি কথাটা? লিখবি ইউনিট পার আওয়ার। আমার সঙ্গে লিখ ইউনিট পার আওয়ার। যদি এই অঙ্কটাই বলতে ইউনিট পার আওয়ার বের করতে, কি করে করবি স্যার? 20/, তাহলে কত হলো? বুঝা গেল? ইউনিট পার। এটা বের করতে বলেনি, আবার বলছি এটা বের করতে বলেনি, আমি ইচ্ছা করে বের করলাম। ইউনিট পার আওয়ার আড়াই হয়ে যাবে। বুঝে এইগুলো কিছু ছিল না? হলো তো? কিন্তু স্যার বের কি করতে বলেছিল? বের করতে বলেছিল ওই যে বলেছিল বেসিক ওয়েজ রেট, রেট দেবে 25 টাকা পার ডে। কি বের করতে বলেছে? আচ্ছা তোকে বের করতে কি বলছে? স্যার আমাকে বের করতে বলছে ওয়েজেস টাইম রেট সিস্টেম। আগের অঙ্কটা ছিল অর্ডিনারি, তারপর বলছে গ্র্যাজুয়েটেড। পরীক্ষার হলে কোনোদিন বলে দেয় না অর্ডিনারি বা গ্র্যাজুয়েট, ও শুধু বলে দেবে টাইম। তো টাইম রেটের ফর্মুলা কি? আরে যেটা অর্ডিনারি সেটাই টাইম রেটের ফর্মুলা, অর্ডিনারিটাই টাইম রেট। তাহলে কি লিখবি এখানটায়? দেখ আমি লিখছি অ্যান্সারটা, লিখি আমার সঙ্গে লিখতে পারিস, আমার সঙ্গে লেখ, আমার সঙ্গে লেখ। লেখ ওয়েজেস ইকুয়াল টু, লেখ ওয়েজেস ইকুয়াল টু, কি লিখবো স্যার? টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, ব্যাস হয়ে গেল। টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। আচ্ছা রেট পার আওয়ার লিখিস না, রেট পার আওয়ার লিখিস না, এক মিনিট। আগের অঙ্কটা আওয়ারে ছিল বলে রেট পার আওয়ার লিখেছিলাম। এই অঙ্কটা তো আওয়ারে নাও থাকতে পারে, উইকেও তো থাকতে পারে। উইকে থাকলে রেট পার উইক, আর দিনে থাকলে রেট পার ডে। দেখ না কি বলেছে এখানে, বলছে দা বেসিক ওয়েজ রেট ইজ 25 পার ডে। ও তোকে একদিনে দিয়েছে, ও তোকে 25 টাকা কিসে দিয়েছে? দিনে দিয়েছে, 25 টাকা দিনে দিয়েছে। তাহলে লিখবি কি এখানে? রেট পার ডে। তাহলে এখানে লিখলাম 25 টাকা। তাহলে টাইম টেকেন, কারণ টাইম টেকেন মানে সময় লিখতে হবে, সময়, সময়। তাহলে সময় মানে কি? এখানে টাকাটা লিখলি দিনে, তাহলে সময়টাও দিনে লিখতে হবে, একই না? সময়টাও দিনে। তা দিনে কত ঘন্টা কাজ হয়? 8 ঘন্টা। তাহলে 8-এর সাথে 25 গুণ করলে কত হলো? 200। জানি না কত হচ্ছে, দেখ 8-এর সাথে 25 গুণ 200, হ্যাঁ 200 হচ্ছে, অ্যান্সার 200 হবে। দেখ কোথায় করেছে, কোথায় করেছে অ্যান্সার জানি না, 200 টাকা হবে। টাইম টেকেনটা বলে দিয়েছে, টাইম টেকেনটা না 8 ঘন্টা বলেছে।
এখানে টাইম টেকেনটা 8 ঘন্টা বলেছে, এখানে টাইম টেকেনটা 8 ঘন্টা লিখলাম। আর এখানে রেটটা আবার লিখছি দিনে। এইখানে সমস্যা হয়েছে, কারণ এখানে লিখলাম ঘন্টা, এখানে লিখছি ঘন্টা, আবার এখানে লিখছি ডেতে, তাহলে এটা করলে তো হবে না, তাহলে এখানেও ঘন্টাতে নিয়ে আসবে, এখানেও ঘন্টাতে নিয়ে আসবে, নাহলে হবে না, নাহলে ভুল হয়ে যাবে, নাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। কি বললাম বুঝতে পারি তো? এখানে বলছে কি, এখানে বলছে ওয়ার্কার একদিনে 8 ঘন্টা কাজ করে, তাই আমি টাইম টেকেন 8 ঘন্টা লিখলাম, কিন্তু রেট দিচ্ছি 25 টাকা পার ডে, মানে একদিনে 25 টাকা দিচ্ছে। আর একদিনে কত ঘন্টা কাজ হয়? 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টায় 25 টাকা দেওয়া আছে, 1 ঘন্টায় কত? 25/8। এখানে 25/8 করে দেয়, আর এখানে ডেটা কেটে এখানে কি লিখবি? আওয়ার, রেট পার আওয়ার, ওটাই লিখে দেবে। তাহলে কত হবে? অ্যান্সার 25 টাকা হবে। তখন আরেকবার বলবো, কি ছিল কোনো কি ছিল না তো? এখানে ওয়েজেস বের করার ফর্মুলা কি? টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, ঠিক আছে? টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, ওয়েজেস বের করার ফর্মুলা টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। তাহলে ওয়ার্কার কাজটা করতে কত ঘন্টা সময় নিয়েছে? 8 ঘন্টা সময় নিয়েছে। এবার জানতে হবে এক এক ঘন্টায় কত করে, এক এক ঘন্টায় কত করে, কিন্তু এখানে 1 ঘন্টায় তো রেট বলেনি, ও একদিনের রেট বলেছে। একদিনে 25 টাকা দেয়, আর একদিনে কত ঘন্টা কাজ হয়? 8 ঘন্টা। সেটা 8 ঘন্টায় 25 টাকা দিচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত? 25/8। 8 কেটে গেলে অ্যান্সার। এবারে থিওরি গুলো তোকে একটু পড়তে হবে। অ্যাপ্লিকেবিলিটি অফ টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট, মানে এই টাইম রেট সিস্টেম কোথায় কোথায় অ্যাপ্লিকেবল, কোথায় কোথায় অ্যাপ্লিকেবল? যে সকল শ্রমিক কাজে যথেষ্ট দক্ষ, তাদের কাছে এই পদ্ধতি অনুসারে মজুরি পরিমাণ নির্ণয় করা যেমন উপযুক্ত, তেমনি কাজে অদক্ষ এমনকি শিক্ষানবিশ শ্রমিকদের কাছেও এই পদ্ধতি মজুরি হিসাব করা গ্রহণযোগ্য। তাহলে তো কিন্তু কখনো দেয় এই টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট কোথায় অ্যাপ্লিকেবল? যে সকল শ্রমিক কাজে যথেষ্ট দক্ষ, তাদের কাছে এই পদ্ধতি অনুসারে মজুরি পরিমাণ নির্ণয় করা যেমন উপযুক্ত, তেমনি কাজে অদক্ষ এমনকি শিক্ষানবিশ শ্রমিকদের কাছেও, ঠিক আছে, এই পদে মজুরি হিসাব করা গ্রহণযোগ্য। বাস্তবিক ক্ষেত্রে নিম্নলিখিত পরিস্থিতিগুলিতে এই সময় ভিত্তিক মজুরি হার পদ্ধতি অনুসারে পারিশ্রমিক হিসাব করা খুবই উপযোগী। শিক্ষানবিশ মানে বুঝিস তো কাকে বলে? শিক্ষানবিশ কি ইংরেজি? ট্রেনিং, ট্রেন্ড, ঠিক আছে, ট্রেন্ড মানে কি? ট্রেনিং দিচ্ছে না, বা ট্রেন দিচ্ছে না, শিক্ষানবিশ। তো বলছে যারা অত্যন্ত দক্ষ তাদের জন্য এটা বেটার, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আবার যারা অদক্ষ কিন্তু তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদের জন্য কিন্তু এটা গ্রহণযোগ্য। এবার কিছু কিছু পয়েন্ট বলেছে। যেসব ক্ষেত্রে কর্ম সম্পাদন অধিক মাত্রার দক্ষতা ও পারদর্শিতার প্রয়োজন, বলছে যেখানে কাজটা কমপ্লিট করতে খুব দক্ষতা এবং পারদর্শিতার প্রয়োজন আছে, ঠিক আছে, এবং কাজের পরিমাণ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কাজ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় কাজ, কিন্তু ওই কাজটা কমপ্লিট করার জন্য ওদের অধিক দক্ষতা লাগবে এবং পারদর্শিতার প্রয়োজন আছে। কাজের পরিমাণ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, যেমন যন্ত্রপাতি তৈরি কিংবা ঘড়ি প্রস্তুতের মতো কাজে, ঠিক আছে, মজুরি বদলের ব্যবস্থা করা হয়। মানে যন্ত্রপাতি তৈরি করতে, ঠিক আছে, কত বেশি কাজ করলো এটা গুরুত্বপূর্ণ নয়, কতটা দক্ষতার সঙ্গে কাজ করলো, বুঝতে পারলি না? ফটাফট করে কাজের পর কাজ করে যাই, মানে কাজ ভুল হচ্ছে, সব কাজ ভুল হচ্ছে, প্রোডাকশন তৈরি করতে মানে ভালো জিনিস তৈরি হচ্ছে না। তোকে নিখুঁত কাজ করতে হবে, নিখুঁত কাজ করতে হবে, মানে কোনো ভুল না হয়। মানে আমার কথাটা বুঝতে পারলি তো? যে অনেকে বললো না আমি তাড়াতাড়ি করে বেশি বেশি কাজ কর, বেশি বেশি কাজ কর, বেশি বেশি কাজ করা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ কি? নিখুঁত কাজ করা, নিখুঁত, বুঝতে পারলি তো, যেন কোনো ভুল ভ্রান্তি না হয় কাজে। তাই বলছে যেমন যন্ত্রপাতি তৈরি করা, ঘড়ি প্রস্তুতের মতন কাজে মজুরি প্রদানের ব্যবস্থা করা, মানে সময় ভিত্তিক মজুরির ক্ষেত্রে কিন্তু এইগুলো ইউজ করা হয়। নেক্সট কি বলেছে?
এবার বলছে যেসব ক্ষেত্রে, হ্যালো, যেসব ক্ষেত্রে শ্রমিকদের দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ পরিমাপ করা খুব একটা সহজ ব্যাপার নয়। ঠিক আছে? বলছে যেসব ক্ষেত্রে শ্রমিকের দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ পরিমাপ করা খুব একটা সহজ ব্যাপার নয়। অর্থাৎ অপ্রত্যক্ষ মজুরির ক্ষেত্রে, যেমন নৈশকালীন পোহরা মানে ওই নাইট গার্ড টাইপের কিছু হয়। নাইট গার্ড যেটা বললাম না, ওয়াচম্যান অন নাইট গার্ড, নৈশকালীন পোহরা বা কারখানা পরিষ্কারের কাজে নিযুক্ত ব্যক্তিদের মজুরি প্রদানের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করা হয়। তাহলে বুঝতে পারলি সেকেন্ড পয়েন্টটা কি বলছে? যেসব ক্ষেত্রে শ্রমিকের দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ, মানে শ্রমিক বা ওয়ার্কাররা যে সমস্ত কাজ কমপ্লিট করবে না, সেটা পরিমাপ করা খুব একটা সহজ ব্যাপার নয়। যেমন ধর নাইট গার্ডের তুই কি পরিমাপ করবি ওরা কি কাজ করেছে? তারপর বল কারখানা পরিষ্কার করা, এইগুলো তুই, এদের ক্ষেত্রে টাইম রেট সিস্টেমটাই বেটার। এদের ক্ষেত্রে টাইম রেট সিস্টেম ব্যক্তির দ্বারা মজুরি প্রদানের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করা। 3 নম্বর, যেসব ক্ষেত্রে যন্ত্রের মাধ্যমে মূল কাজ সম্পন্ন হয়ে থাকে এবং শ্রমিকের কাজের উপর সেই অর্থে কোনো নিয়ন্ত্রণ থাকে না, শুধুমাত্র বস্তু চালনা করার জন্য শ্রমিক নিযুক্ত হয় এবং যন্ত্র ব্যবহার করে উৎপাদন কাজ সম্পন্ন হয়, যেমন এমন সব ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করেই মজুরি প্রদান করা হয়। দেখবি অনেক জায়গায় কি হয়, ওয়ার্কারদের দিয়ে কাজ করা, ওয়ার্কার তো কাজ করছে, কিন্তু কাজ তো করা হচ্ছে পুরো মেশিন, তো দাঁড়িয়েই থাকছে, মেশিনেই সব কাজ হচ্ছে, যখন জিনিসপত্র দিতে হবে, সেক্ষেত্রে সময়ের উপরে সময়। তারা বলছে যেখানে একই কাজ বারবার করতে হয় না, ঠিক আছে, অর্থাৎ উৎপাদন বা কারখানায় নিযুক্ত শ্রমিকদের ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কাজ করতে, আলাদা আলাদা সময় আলাদা কাজ করতে হয়, সেই সব ক্ষেত্রে সময়ের উপর ভিত্তি করে মজুরি প্রদান করার সুবিধা যায়। যেখানে কর্ম সম্পাদনে বিলম্ব ঘটা, একটা স্বাভাবিক ঘটনা, এবং এক্ষেত্রে কাজে নিযুক্ত শ্রমিকের কোনো ভূমিকা থাকে না, এইসব, সেই ক্ষেত্রে সময়ের ভিত্তিতেই মজুরি প্রদানের ব্যবস্থা করা হয়। তো হচ্ছে যেসব ক্ষেত্রে কাজের গুণমান বা উৎকর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিল্পকলা বিষয়ক কোনো কাজ, তা সে ছবি আঁকা কিংবা মূর্তি তৈরি করা ইত্যাদি যে কোনো কাজ হতে পারে, সেই সব ক্ষেত্রে সময়ের ভিত্তিতে মজুরি প্রদান করা হয়ে থাকে। আর যেসব কাজের ক্ষেত্রে শ্রমিক তার নিজের স্বার্থেই যাতে ভালোভাবে কাজ সম্পন্ন হয় তার চেষ্টা করে, যেমন বাড়িঘর তৈরির কাজে সময় হিসাব করে শ্রমিকদের মজুরি দিতে হয়। ঠিক আছে, জাস্ট এগুলো পয়েন্টগুলো পড়ে নিবি, পরে লাস্টে দেখবো এমসিকিউ কি দিতে পারে। ঠিক আছে, এখানে কোশ্চেনটা কি, কোথায় কোথায় টাইম রেট সিস্টেম অ্যাপ্লিকেবল, ঠিক আছে, টাইম রেট সিস্টেম কোথায় কোথায় অ্যাপ্লিকেবল। যেমন প্রথম পয়েন্টটা যদি আমি একটু একটু ভালো করে যদি একটু দেখিস, কোথায় অ্যাপ্লিকেবল, যেখানে না তোর ওই যেমন বললাম দক্ষ শ্রমিক লাগবে, যেখানে না খুব দক্ষ শ্রমিক লাগবে বা শ্রমিকদের পারদর্শিতা লাগবে, যদি ইংলিশ টার্ম বলে বুঝতে সুবিধা হবে।
যেমন কি বললাম একটা পয়েন্ট, কোথায় এই টাইম রেট সিস্টেম ওয়েস্ট পেমেন্ট অ্যাপ্লিকেবল, যেখানে তোর ওয়ার্কারদের এফিসিয়েন্সি আর পারফরমেন্সটা ম্যাটার করে, যেখানে ওয়ার্কারদের এফিসিয়েন্সি আর পারফরমেন্স ম্যাটার করে সেখানে কিন্তু টাইম রেট দরকার। ওয়ার্কারদের এফিসিয়েন্সি আর টাইম রেট মানে ওয়ার্কারদের কি লাগবে, যেখানে ওয়ার্কারদের দক্ষতা আর পারদর্শিতা লাগবে, দক্ষতা আর পারদর্শিতা, এফিসিয়েন্সি আর পারফরমেন্স দেখা হয় না, সেখানে তোর গুরুত্বপূর্ণ কোনটা টাইম রেট সিস্টেম। সেকেন্ড পয়েন্ট যেটা আমি বললাম তোকে, যেখানে ওয়ার্কাররা যে কাজ করেছে না সেই কাজটা পরিমাপ করা খুবই কঠিন, সেক্ষেত্রেও কিন্তু টাইম রেট। যেমন নাইট গার্ড কতটা কাজ কি করে মাপবি এটা, ঠিক আছে, তো কারখানা বা বাড়ি ঘর যা পরিষ্কার করার কথা কতটা কি কাজ করে যেটা মাপা সম্ভব নয়, ঠিক আছে। তো তো এটা 3 নম্বর কি বলছে, যেসব ক্ষেত্রে যন্ত্রের মাধ্যমে মেশিনের মাধ্যমে মূল কাজ হয়ে থাকে, ঠিক আছে, সেখানে শ্রমিকের কাজের উপর কোনো কন্ট্রোল থাকে না, ঠিক আছে। তো এরকম জায়গাও টাইম রেট সিস্টেম বেটার। আর যেখানে একই কাজ বারবার করতে হয় না, যেখানে একই কাজ বারবার করতে হয় না, অর্থাৎ উৎপাদন বা কারখানায় নিয়োজিত শ্রমিকদের ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন কাজ করতে হয়, সেসব ক্ষেত্রে টাইমের উপরই বেস করে কাজ করা হয়। আর যেখানে কাজ সম্পাদন করতে বিলম্ব ঘটা মানে কি, একটা দেরি হবে, এটা স্বাভাবিক ঘটনা, এটা স্বাভাবিক ঘটনা, এক্ষেত্রে কাজে নিযুক্ত শ্রমিকের কোনো ভূমিকা থাকে না, ঠিক আছে। সেই সব ক্ষেত্রে সময়ের ভিত্তিতে মজুরি প্রদানের ব্যবস্থা করা হয়। তো এই পয়েন্টগুলো তোকে একটু জাস্ট রিড করে নিতে হবে, ঠিক আছে। রিড না করলে কিন্তু এমসিকিউ দিতে পারবি না, ঠিক আছে। এমসিকিউ কোশ্চেন দেখে এখানে তখন এমসিকিউ অ্যান্সার দেখলে হবে না, এটা আগে রিড করে নিতে, 7টা পয়েন্ট রিড করতে হবে, জাস্ট নিজের মতন করে বুঝে নিতে হবে, যেটা আমি বোঝালাম। এবার এই পদ্ধতি কিছু সুবিধা আছে, সুবিধা আর অসুবিধা করতে হবে, সেটা কি, এই পদ্ধতির সুবিধাটা কি, স্থিত মজুরি ও নিরাপত্তা। কি বললাম, স্থিত মজুরি ও নিরাপত্তা মানে স্টেবল ওয়েজেস, ওয়েজেসটা স্টেবল থাকবে, ঠিক আছে, এবং নিরাপত্তা সিকিউরিটি থাকবে। বলছে এই পদ্ধতিতে মজুরি নির্ধারণ শ্রমিকের পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে স্থিতি আনতে, ঠিক আছে, কি বললাম, স্থিতি আনে এবং নিরাপত্তা প্রদান করে। অদক্ষ শ্রমিকরাও একটি নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পাওয়ার নিশ্চয়তা লাভ করে। তার মানে ওয়েজেসটা হবে স্টেবল, ওয়েজেসটা স্টেবল হবে এবং সিকিউরিটি থাকবে, এই পদ্ধতির সুবিধা। তাহলে তুই এত কিছু করতে হবে না, বলবি কি এই পদ্ধতিতে কি অসুবিধা কি, যে ওয়ার্কাররা একটা সিকিউরিটি পায়, কাজের একটা নিরাপত্তা পায়, ঠিক আছে, কাজের নিরাপত্তা পায় এবং ওয়েজেসটা চেঞ্জ হবে না, স্টেবল ওয়েজেস মানে একটা ফিক্স থাকবে ওয়েজেসটা। তাই বলতে এই পদে মজুরি নির্ধারণ শ্রমিকের পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে স্থিতি আনা, অধিক শিল্প সম্পর্ক, বলছে বেটার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ, অধিক শিল্প সুসম্পর্ক, এটা সময় ভিত্তিক মজুরি প্রদানের ব্যবস্থা শ্রমিক সংগঠনের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হয়। মানে এই টাইম রেট সিস্টেমে শ্রমিক সংগঠনের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হয়, মানে শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য হয়, কেননা এই পদ্ধতি শ্রমিকদের মধ্যে ঐক্য আনে, ঠিক আছে, ফলে অধিক শিল্প সুসম্পর্ক গড়ে তুলতে এই পদ্ধতি বিশেষভাবে সাহায্য করে। সরলতা মানে ইংলিশ পয়েন্টগুলো দেখ, একটা পয়েন্ট বলছে সুবিধা, স্টেবল ওয়েজেস অ্যান্ড সিকিউরিটি। 2 নম্বর পয়েন্ট বেটার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ, ভালো সম্পর্ক তৈরি হবে। সিম্পলি সরলতা, এই পদ্ধতিতে মজুরি নির্ধারণ করা খুব সহজ ও সরল, সে কথা বলার অবকাশ রাখে না। তাছাড়াও শ্রমিকরা এই পদ্ধতিতে হিসাব করা মজুরি নির্ধারণের কোনো বিষয়টি সহজভাবে বুঝতে পারে। কম ব্যয় সাপেক্ষ, ঠিক আছে, ইকোনমিক্যাল, এই পদ্ধতি কম ব্যয় সাপেক্ষ, কেননা এই ক্ষেত্রে জটিল প্রক্রিয়ায় সাহায্যে মজুরি নির্ধারণের জন্য অতিরিক্ত কোনো কর্মী নিয়োগ করতে হয় না, ঠিক আছে, ফলে উপরি ব্যয়ের পরিমাণ কম হয়। ইকোনমিক্যাল, খরচা কম হয়। গুণমান নিয়ন্ত্রণ, কোয়ালিটি কন্ট্রোল, দ্রুততার সঙ্গে কাজ করে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করার দিকে শ্রমিকদের নজর থাকে না বলে এই পদে উৎপাদিত পণ্যের গুণগত মান দেখ। অন্যান্য জায়গায় কি হয়, কোনো পিস রেটে কি হয়, ওয়ার্কাররা হবে কত বেশি বেশি কাজ করবে, মানে কত বেশি বেশি পিস তৈরি করো, যত বেশি পিস তৈরি তত বেশি পেমেন্ট। যত বেশি পিস তৈরি করবো ওই অত বেশি বেশি পিস তৈরি করতে গিয়ে ওনার গুণটা দেখার চেষ্টা করে, যত পিস তৈরি করবো তত বেশি টাকা পাবো। আর এখানে কি হয়, ওটা একটা সময়ের বেঁধে কাজ করবে, কাজটা খুব আস্তে ধীরে সুস্থে, ঠিক আছে, ধীরে সুস্থে করবে, তাহলে কি কাজটা ভালো হবে। বলছে কি দ্রুততার সঙ্গে কাজ করে অনেকে কি করে যেটা বললাম, ধর আজকে তার ফ্যাক্টরিতে বলছে যে তোমাকে পেন তৈরি করতে হবে, তো তুই যতগুলো একটা পেন তৈরি করলে তোকে বলছে 2 টাকা দেবো, তুই চেষ্টা করবি একদিনে 10টা 500 1000টা তৈরি করতে, তার বারবার তৈরি করতেই থাকবে, যত তৈরি তত বেশি পেমেন্ট।
কিন্তু এখানে সেরকম না। এখানে বলছে দ্রুততার সঙ্গে কাজ করে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করার দিকে শ্রমিকদের নজর থাকে না। ওর বেশি উৎপাদন করতে হবে না, ওকে করতে হবে কাজটা নিখুঁত করতে হবে। তাই বলছি এই পদ্ধতিতে উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখা সম্ভব। তার মানে দেখ, এখান থেকে আমি তোকে বললাম ভিতরে কিছু পড়ার দরকার নেই, দরকারও নেই ভিতরে পড়ার। জাস্ট মনে রাখবি যে টাইম নেট সিস্টেমের 5টা সুবিধা আছে। কি কি? এই পদ্ধতি অনেক সহজ সরল, এই পদ্ধতি অনেক সহজ সরল, ব্যাস এই পয়েন্টে বারবার পাবো, সহজ সরল, ঠিক আছে। তারপর এই পদ্ধতিতে খরচা কম হয়, নিজের ভাষায় খরচা কম হয় 2 নম্বর। 3 নম্বর, এই পদ্ধতিতে কোয়ালিটি মানে নিখুঁত কাজ হয়, কাজ হয়। 3টে পয়েন্ট। 4 নম্বর, এখানে সম্পর্ক ভালো হয়, সম্পর্ক ভালো তৈরি হয়। আর কি? নিরাপত্তা, সব হয়ে গেল। এবার এই পদ্ধতি কিছু অসুবিধা আছে। প্রথম পয়েন্ট বলছে আর্থিক উৎসাহের অভাব, নো মনিটারি ইনসেন্টিভ। ঠিক আছে, এখানে আর্থিক উৎসাহ, দেখ আর্থিক উৎসাহ জিনিসটা কি দেখ করলে বলতে পারবে। এই পদ্ধতিতে মজুরি প্রদান করা হলে শ্রমিকদের নিশ্চিত থাকে যে নির্দিষ্ট সময় কাজ করলে তার নির্ধারিত হারে তারা তাদের নির্ধারিত হারে পারিশ্রমিক পাবে। ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে এই পদে কোনরূপ আর্থিক উৎসাহ প্রদানের ব্যবস্থা নেই। মানে এই পদ্ধতিতে মজুরি প্রদান করা হলে শ্রমিকরা একদম অ্যাসিওর থাকে যে না, আমরা 5 ঘন্টা কাজ করলে 5 ঘন্টার রেট ওয়াইজ পেমেন্ট পেয়ে যাবো, ঠিক আছে, এটা পাবো। ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে এই পদ্ধতিতে কোনরূপ আর্থিক উৎসাহ প্রদানের ব্যবস্থা নেই। কেননা দেখ, ওরা এক্সট্রা কাজ করার ব্যাপার কিছু থাকবে না, আর্থিক উৎসাহ পাচ্ছে না, মানে কোনো আর্থিক উৎসাহ পাবে না। 5 ঘন্টা কাজ, 5 ঘন্টা পেমেন্ট। বুঝতে পারলি? যেমন অন্যান্য জায়গায় বোনাস থাকে, ওভার টাইম থাকে, এখানে বোনাসের কোনো ব্যবস্থা নেই, এখানে কোনো বোনাসের ব্যবস্থা নেই। কেননা এখানে কি বলছে, উৎপাদন পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে, মানে উৎপাদনের পরিমাণটা, মানে আগে যা উৎপাদন করতো উৎপাদনটা বৃদ্ধির লক্ষ্যে এই পদ্ধতি কোনো রকম কোনো আর্থিক উৎসাহ পাবে না। 2 নম্বর বলছে জাজমেন্ট অফ এফিসিয়েন্সি, দক্ষতার বিচার। এই সময়ভিত্তিক মজুরির পদ্ধতিতে শ্রমিকদের নিজস্ব দক্ষতাকে আলাদাভাবে বিচার করা যায় না, শ্রমিকদের দক্ষতাকে আলাদাভাবে বিচার করা যায় না, বরঞ্চ দক্ষ শ্রমিকরা এই পদ্ধতিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেননা দক্ষতার সঙ্গে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করলেও, ঠিক আছে, এই ক্ষেত্রে তাদের আলাদাভাবে কোনো পারিশ্রমিক, সত্যি এটা একটা অসুবিধার মধ্যে পড়ে। দক্ষতার বিচার, ধর কোনো একটা দক্ষ শ্রমিক, খুব ভালো দক্ষ শ্রমিক, ও ধর এখানে কাজ করছে, ও তার জন্য কোনো এক্সট্রা কিছু পাবে না। কোনো দক্ষ শ্রমিক যে কাজ করে, এই যে এখানে বলতে চেয়েছে এই পদ্ধতিতে শ্রমিকদের নিজস্ব দক্ষতাকে আলাদাভাবে বিচার করা হয়, বরঞ্চ দক্ষ শ্রমিকরা এই পদ্ধতিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, দক্ষ শ্রমিকরা কাজ করলে ক্ষতিগ্রস্ত হয়। কেননা দক্ষতার সঙ্গে অধিক পরিমাণ পণ্য উৎপাদন করলেও এই ক্ষেত্রে তাদের আলাদাভাবে কোনো পারিশ্রমিক মতো, 2জন ওয়ার্কার কাজ করছে, একজন ওয়ার্কার এক্স, একজন ওয়ার্কার ওয়াই, এক্স দক্ষ আর ওয়াই, এক্স 45 ঘন্টা কাজ করলো আর ওয়াই 45 ঘন্টা কাজ করলো, তাই তো? তাহলে কার কাছ থেকে কাজটা ভালো আছে, এক্স এর থেকে না ওয়াই? এক্স দক্ষ, এক্স এর থেকে। তাহলে ওর 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 মনে তো কোশ্চেন আসবে যে ও তো ভালো কাজ করতে পারছে না, আমি তো ভালো কাজ করছি, তাহলে আমি ভালো কাজ করি না, আপনি এক্সট্রা কিছু পাই, এক্সট্রা কিছু পাবেন। তো এটা একটা অসুবিধা, দক্ষতার বিচার। নেক্সট, মজুরি ব্যয় নির্ধারণ। এই পদে সঠিকভাবে একক প্রতি উৎপাদনের মজুরি ব্যয় নির্ধারণ করা যায় না, ঠিক আছে। ফলে পণ্যের ফরমাসের ভিত্তিতে দরপত্র জমা দেওয়া হলে একক প্রতি উৎপাদনের মজুরি বাবদ ব্যয় বেড়ে গেলে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়। ওই যে ফিক্সেশন অফ স্ট্যান্ডার্ড টাইম, কাজের আদর্শ সময় নির্ধারণ। এই পদ্ধতিতে নির্দিষ্ট কোনো কাজকে সময়ের সঙ্গে সম্পর্কিত করা হয় না, ফলে নির্দিষ্ট কোনো কাজের জন্য আদর্শ সময় কত হওয়া উচিত তা সহজে নির্ধারণ করা যায় না। কোনো একটা কাজ করার জন্য কতটা আদর্শ সময় কত হওয়া উচিত তা সহজে নির্ধারণ করা যায় না। আর কি, নেসেসিটি অফ স্ট্রিক্ট কন্ট্রোল মেকানিজম, কঠোর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা। এই পদ্ধতিতে ব্যয় সাশ্রয়ী পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে শ্রমিকদের কাজের উপর কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। নিয়ন্ত্রণ ছাড়া শ্রমিকরা কারণে অকারণে কারখানার সময়
অতিবাহিত করবে, সেই অর্থে কোনো উৎপাদন হবে না। মানে শ্রমিকদের উপর কন্ট্রোল রাখা উচিত। এই পদ্ধতিতে ব্যয় সাশ্রয়ী পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে, মানে কোম্পানি যদি তার খরচাটাকে কমাতে চায়, খরচাটাকে কমাতে, ব্যয়টাকে সাশ্রয় করতে চায়, এই পদ্ধতি ব্যয় সাশ্রয়ী পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে, মানে কোম্পানিকে ব্যয় সাশ্রয়ী পদ্ধতি, মানে খরচা কম করবে এরকম পদ্ধতি যদি অবলম্বন করতে যাবে, শ্রমিকদের কাজের উপর নিয়ন্ত্রণ করা দরকার। কেননা কন্ট্রোল না করলে ওরা কারণে অকারণে ফোন ঘাটবে, এদিক ওদিক বেরিয়ে যাবে, আড্ডা মারবে, ঠিক আছে? এগুলো কন্ট্রোল না করলে হবে না। তো এটাও একটা, সেই অর্থে কোনো উৎপাদন হবে না। এই পয়েন্টগুলো বলেছে। এরপরে যে কোশ্চেন, মানে এরপরে টপিক এটা কি বলি, সময় ভিত্তিক মজুরিয়ার পদ্ধতি কোথায় প্রযোজ্য, তার সুবিধা কিছু, তার অসুবিধা। এবার বলছে পিস রেট সিস্টেম ও, মানে এটা তো ছিল লেখা। দেখ আমরা যখন টাইম রেট, একটা টাইম রেট এখান দিয়ে বেশি বুঝতে পারবে। পিস রেট তো কিছুই, পিস রেট তুমি কতগুলো পিস তৈরি করো তার হবে পিসের, আগেরটা সময়ের উপর, এটা পিসের। বলছে মজুরি প্রদানের এই পদ্ধতিতে একক প্রতি পণ্য উৎপাদনের জন্য কিংবা নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করার জন্য বা কোনো প্রক্রিয়া সমাপ্ত পদ্ধতিতে একক প্রতি পণ্য উৎপাদনের জন্য কিংবা নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করার জন্য বা কোনো প্রক্রিয়া সমাপ্ত করার জন্য নির্দিষ্ট হারে মজুরি প্রদান করা হয়। তার মানে মেন কথা, পিস রেট ওয়েজ সিস্টেম জিনিসটা কি? তুমি কোম্পানিতে যতটা সময় কাজ করবে, তোমাকে যে কাজ দেওয়া হয় কাজের ভিত্তিতে পেমেন্ট করো, কাজের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে পেমেন্ট করো, কাজের ভিত্তিতে। বলছে একক প্রতি পণ্য উৎপাদনের জন্য কেউ নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করার জন্য, কোনো প্রক্রিয়া সমাপ্ত করার জন্য নির্দিষ্ট হারে মজুরি প্রদান করা হয়। অন্যভাবে বলা যায় যে পদ্ধতিতে কাজের বা উৎপাদনের পরিমাণ মজুরি প্রদানের ভিত্তি হিসেবে গণ্য করা হয়, কাজের পরিমাণ না। সেই কাজ বা উৎপাদনের জন্য যে শ্রমিক, যে সময় ব্যয় করা হয়েছে তা আদৌ বিচার করা হয়। তুই কোনো একটা কোম্পানিতে চাকরি করতে, কাজ করতে গেছিস, তোমার কাজের ভিত্তিতে পেমেন্ট করা হবে, সময়ের ভিত্তিতে পেমেন্ট করা হবে। তুমি কত ঘন্টা কাজ করলে, 24 ঘন্টা কাজ করলে, 10 ঘন্টা কাজ করলে, 2 ঘন্টা কাজ করলে, ম্যাটার করে না। ম্যাটার করে তুমি কি কাজ করলে, কাজের ভিত্তিতে পেমেন্ট করা। এটাকে বলা হয় পিস সিস্টেম। তাহলে তোকে যদি কোনো এমসিকিউ দেয়, মানে সময়ের ভিত্তিতে যে ওয়েজেস দেওয়া হয় তখন কি টাইম রেট, আর কাজের ভিত্তিতে হলে piece rate। এই পদ্ধতিতে কাজের সময় দৈর্ঘ্যকে আদৌ গুরুত্ব দেওয়া হয় না, বরঞ্চ কি পরিমাণ পণ্য এই সময় উৎপাদিত হলো অর্থাৎ কাজের পরিমাণকে বিবেচনা করা হয়। ধরা যাক একজন শ্রমিক এক সপ্তাহে 45 ঘন্টা কাজ করে 500টি পণ্য উৎপাদন করলো। অন্য একজন শ্রমিক একই সপ্তাহে, ঠিক আছে, 45 ঘন্টা কাজ করে 400টি পণ্য উৎপাদন করলো। এক্ষেত্রে কার টাকা বেশি হবে জানিস তো? এক্ষেত্রে এই ভদ্রলোক বেশি কামাতে পারে তুলনামূলক কারণ কি, ও তো 500টা ইউনিট তৈরি করলো, এক একটা ইউনিটে টাকা দেবে। বুঝতে পারলি ব্যাপারটা? যদি পরিমাণ ভিত্তিক মজুরির পদ্ধতিতে শ্রমিকদের মজুরি প্রদানের ব্যবস্থা করা হয়, তাহলে শ্রমিকদের একক প্রতি উৎপাদনের জন্য 2 টাকা করে যদি দেওয়া হয়, তাহলে এই ধর এটাকে লিখলাম, এটা এক্স, আর এটা ধর লিখলাম ওয়াই। তাহলে এক্স কত হবে, 500 × 2 হলে 1000 টাকা পাবে, আর 400 × 2 800 টাকা পাবে। তাহলে কে বেশি কামাতে পারে? এক্স বেশি কামাতে পারে। এখানে এটাই বলতে চাইছি। এটাই তোর বলছি সময় ভিত্তিক আর পরিমাণ ডিফারেন্স হয়ে যাচ্ছে। যেহেতু দুজন শ্রমিকের উৎপাদনের পরিমাণ আলাদা, দুজনেরই উৎপাদনের পরিমাণ আলাদা, তাই তাদের পারিশ্রমিক পরিমাণও সেই কারণে আলাদা আলাদা হয়েছে। দুজন শ্রমিকই যে সপ্তাহে 45 ঘন্টা কাজ করেছে, অর্থাৎ একই সময়ের জন্য কাজ করে, তার ক্ষেত্রে আদৌ বিবেচনা করা হয়। সময়টা বিবেচনা করা হয়নি, কাজটা বিবেচনা করা হয়েছে। কাজের পরিমাণের উপর ভিত্তি করে মজুরির পরিমাণ নির্ধারণ করা বেশ কয়েকটি পদ্ধতি চালু আছে। একটা সরল পরিমাণ ভিত্তিক মজুরির পদ্ধতি, ওই আগের যেমন বললাম টাইম পিরিয়ড দুটো পদ্ধতি, অর্ডিনারি একটা গ্র্যাজুয়েশন, যদি এরও দুটো পদ্ধতি। একটা হচ্ছে স্টেট পিস রেট, আর একটা হচ্ছে ডিফারেনশিয়াল পিস রেট। দেখলে কি সরল পরিমাণ ভিত্তিক মজুরির পদ্ধতি, একটা স্টেট পিস রেট আর একটা ডিফারেনশিয়াল পিস রেট। তাহলে এটা লিখে নে, পিস রেট সিস্টেম দু রকমের হয়।
ঠিক আছে? তো একটা হচ্ছে তোর এই শেষ, আর এটার কিছু নেই, এইটুকুই আছে। স্টেট পিসের আর ডিফারেন্সিয়াল পিসের, স্টেট পিসের ডিফারেন্সিয়াল পিসের শেষ করতে অনেক টাইম লাগে, আছে। একটা হচ্ছে স্টেট পিস রেট, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল পিসের সিস্টেম। ঠিক আছে, এবার পড়বো কি স্টেট পিসের সিস্টেম। দেখ শোন, কথা বলিস না, স্টেট পিসের এখানে কি হবে তো সিম্পল ব্যাপার, স্টেট পিসের সিস্টেম। ধর একটা কোম্পানিতে ওয়ার্কার কাজ করতে এসছে, ধর এক্স, একটা কোম্পানিতে এক্স কাজ করতে এসছে, এবার এক্স ধর কোম্পানিতে 500টা ইউনিট তৈরি হলো। এবার এক একটা ইউনিটের জন্য ওদের 2 টাকা করে দিল, তাহলে ও কত টাকা পেলো? 1 টাকা। ব্যাস, ফর্মুলা শেষ। তাহলে 500 মানে কি বললাম, 500 মানে কি বললাম, বল কতগুলো, বল কতগুলো কি বললাম, 500 মানে কি বললাম, কতগুলো পিস কমপ্লিট করেছে। আর 2 মানে এক একটা পিসের দাম। ওটা বেশ হয়ে গেল। লে ফর্মুলাটা লে। তাহলে স্টেট পিসের বের করার ফর্মুলা কি? কি লিখবো? অ্যাকচুয়াল আউটপুট মানে কতগুলো করেছে, ইনটু পিস রেট, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। অ্যাকচুয়াল ফর্মুলাগুলো মনে রাখছিস তো? প্রচুর আসবে কিন্তু MCQ, এখান থেকে প্রচুর অঙ্ক হয়। অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। তাহলে টাইম রেট কি বুঝতে পারলি? বল টাইম রেটটা কি, কতটা সময়, দেখ মুখস্থ করতে হবে তো, ব্যাপারটা বুঝতে হবে। টাইম রেট, ধর সাপোজ ধর আজকে ধর তোদের ফ্যাক্টরিতে আছিস, কোনো ওয়ার্কার, ধর একজন ওয়ার্কারকে রেখেছিস সময়ের ভিত্তিতে তোকে পেমেন্ট করবে, আর একজন ওয়ার্কারকে রেখেছিস কাজের ভিত্তিতে। তো সময়ের ভিত্তিতে কি পেমেন্ট করবে? ও ধর সকাল 10টা থেকে বিকাল 5টা, কত ঘন্টা কাজ করবে? তো কত হচ্ছে, 5 আর 2 7 ঘন্টা কাজ করলে হলে 1 ঘন্টা 100 টাকা করে দেবে। তাহলে কত, 7 ঘন্টা 100 টাকা, শেষ। তাহলে এটা হলো সময়ের ভিত্তিতে। আর কাজের ভিত্তিতে কি, এ ভাই সারাদিন এই কাজগুলো করলে এই কাজ করতে হবে, এই এতগুলো পিস তৈরি করতে হবে, এতগুলো পিস তৈরি করতে হবে, তাহলে তোকে দেবে। তো ধরো তো 5টা পিস তৈরি করলে, একটা পিসের জন্য 200 টাকা, 1000 টাকা। বুঝতে পারি তো? তো এটা মাথায় রাখতে হবে। এখানে ফর্মুলা লিখে যত দেখতে হবে না, আমি যেটা বললাম সেটা লিখলেই হবে। এবার দেখ অঙ্কে, অঙ্কে চলে আসছে। বলছে কি ওয়ার্কার বিজয়, সুন্দর সুন্দর অঙ্ক, সুন্দর সুন্দর অঙ্ক দিয়েছে। ওয়ার্কার বিজয় প্রডিউসেস 2000 ইউনিটস অফ এ প্রোডাক্ট ইন 8 আওয়ার্স। মানে ওয়ার্কারের নাম কি? বিজয়, ওয়ার্কারের নাম বিজয়। ও কি করেছে? ও 2000টা ইউনিট তৈরি করেছে। ওয়ার্কার বিজয় প্রডিউস করেছে 2000টা ইউনিট অফ এ প্রোডাক্ট, কোনো একটা প্রোডাক্ট 2000টা তৈরি করেছে ইন 8 আওয়ার্স, মানে 8 ঘন্টায় 2000টা ইউনিট তৈরি করে ফেলেছে। ঠিক আছে তো? ইফ দ্য ওয়েজ রেট পার ইউনিট রুপিস 1.5 টাকা, এবং এক একটা ইউনিট করার জন্য ওকে কত করে দেয়? 1.5 টাকা করে দেয় একটা। তুই এমনি ভাব, অঙ্ক করতে হবে না, ক্যালকুলেটর নিতে হবে না, পেন নিতে হবে না, কিচ্ছু নিতে হবে না। বিজয় কোম্পানিতে কাজে ঢুকেছে, এবার ও 8 ঘন্টা কাজ করেছে। এবার 8 ঘন্টায় ও 2000 খানা ইউনিট তৈরি করেছে, 8 ঘন্টায় 2000 ইউনিট তৈরি, আর এক একটা ইউনিট তৈরি করার জন্য ওকে 1.5 টাকা করে দেয়। তাহলে বল দেখি, পিস রেটে যদি বলে তাহলে কত হবে অ্যান্সার? ভাব, চিন্তা ভাবনা কর। একটা করতে ওকে 1.5 টাকা করে দেয়, তাহলে 2000 টাকা করতে কত দেবে? 2000 ইন্টু কত হচ্ছে? 2000 আর হাফ মানে 3000 টাকা। বুঝতে পারছো? এটাই তো পিস রেট। পিস রেট করতে গেলে এই পাওয়ার, এই অ্যাকচুয়াল পাওয়ার কি বলছে, পার আওয়ারটাই কোনো গুরুত্ব দেয় পিস রেটে? পিস রেটে কি পার আওয়ার মানে 1 ঘন্টায় 375 টাকা দেবে না? এটা তো কোনো ম্যাটার করে না, এটা তো কোনো ম্যাটার করে না। ক্যালকুলেট ওয়েজেস অফ ওয়ার্কার বিজয় আন্ডার পিস রেট, স্টেট পিস রেট সিস্টেম, তাই তো? তাহলে কি করতে থাকে এখানে অ্যান্সারটা? এখানে দেখে নি, খাতা খুলে খাতায় করে ফেলে না।
কি লেখ টোটাল ওয়েজেস, লেখ টোটাল ওয়েজেস অফ ওয়ার্কার বিজয়, লেখ টোটাল ওয়েজেস অফ ওয়ার্কার বিজয়। ওই কি করলি, টোটাল ওয়েজেস অফ ওয়ার্কার বিজয় লিখলি তো, দিয়ে ফর্মুলা কি লিখলাম আগের একটা অঙ্ক ফর্মুলা কি বললাম বল, পিস স্টেটমেন্ট ফর্মুলা কি বললাম, কতগুলো পিস করেছে, তা কতগুলো পিস করে থেকে ইংরেজিতে কি বলা হয়, অ্যাকচুয়াল আউটপুট, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। এখানে তোরা লিখে নাম্বার অফ ইউনিট প্রডিউস ইনটু ওয়েজ রেট পার ইউনিট। আমি এটাকে বলবো কি একই, এটাও লেখা যায়, এটাও লেখা যায়, এরকম সমস্যা নেই। অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, তাহলে 2000 ইনটু 1.5 টাকা করে করলে কত হচ্ছে 3000 টাকা, তাহলে 2000 ইনটু 1.5 টাকা 3000। আর একটা ফর্মুলা হয় জানিস, আর একটা ফর্মুলা বলছি লিখে নে, আর একটা ফর্মুলা লিখে নে। এই পিস রেট বের করার দুটো ফর্মুলা হয়, কোনো কোনো জায়গায় এই ফর্মুলা ইউজ হবে, আবার কোনো কোনো জায়গায় পরের ফর্মুলাটা ইউজ হবে। পরের ফর্মুলাটা কি স্যার, টাইম অ্যালাউড, কি লিখলাম দেখ, টাইম অ্যালাউড, লেখ টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার, টাইম অ্যালাউড ইনটু রেট পার, দুটো ফর্মুলা হয়। কোনো কোনো জায়গায় উপরের ফর্মুলাটা ইউজ হবে, নিচের ফর্মুলাটা ইউজ হবে, টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার, লেখ টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার। লিখেছিস টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার, তো বল কোশ্চেন পড়ে বল, কোশ্চেনের টাইম কত বলেছে, 8 ঘন্টা বলেছে টাইম, 8 ঘন্টা বলেছে, দেখ সর্বপ্রথম লাইনে বলেছে 8 ঘন্টা, 8 ঘন্টায় 2000 ইউনিট তৈরি করে, তাহলে টাইম অ্যালাউড করেছে 8 ঘন্টা, আর এক এক ঘন্টা 375 করে দেবে বলেছিল, তো কি বলেছিল তো, 1 ঘন্টায় কত করে দেবে, 375 করে দেবে, তাহলে 8 ইনটু 375 কত দিল, 3000 টাকা। দেখিস তো দুটোতেই একই একই হলো, দুটো মেথডে একই অ্যান্সার হলো। তাহলে বোঝা গেল অঙ্কটা। অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি লিখলাম, সেকেন্ড ফর্মুলাটা বল, সেকেন্ড ফর্মুলাটা কি লিখলি, টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার। অঙ্কে টাইম অ্যালাউড কোশ্চেন পড়েছে, কোশ্চেনের টাইম অ্যালাউড বলে দেয়নি, জানিস তো, টাইম অ্যালাউড সত্যি বলে দেয়নি, যেহেতু টাইম অ্যালাউড বলে দেয়নি 8 ঘন্টাকে ধরে নিয়েছি টাইম অ্যালাউড, কিন্তু অন্যান্য অঙ্কে তো বলে দিই। 7 নম্বর অঙ্ক, বলছে ক্যালকুলেট দ্য আর্নিংস অফ এ ওয়ার্কার ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাডাপ্টিং স্টেট পিস, আবার স্টেট পিস সেট বলেছে, দেখি তো কি বলেছে অঙ্কে। এবার দেখ এই যে যেটা আগের অঙ্কের লাস্ট ফর্মুলা খেলাম সেটাই বলেছে, টাইম অ্যালাউড, টাইমের কত 30 ঘন্টা টাইম অ্যালাউড, আর আওয়ারলি রেট, রেট পার আওয়ার কত 20 টাকা করে, কি লিখলাম সেকেন্ড ফর্মুলা দেখ বই মানে খাতায় দেখ, সেকেন্ড ফর্মুলা লিখলাম, স্টেট পিস সেট বের করার সেকেন্ড ফর্মুলা কি লিখলাম, টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার, টাইম অ্যালাউড অঙ্কে কত বলেছে 30 ঘন্টা, আর রেট পার আওয়ার কত বলেছে 20 টাকা, তা 30 হয় 20 গুণ করে 6 টাকা, দেখ অ্যান্সার বেরিয়ে গেছে 6 টাকা। দেখেছিস তো, বুঝতে পারছিস তো, তুই সিও দেবে। 8 নম্বর অঙ্ক, দেখতে পাচ্ছি 8 নম্বর অঙ্ক, যেগুলো করার দরকার আছে সেগুলো করছি, এগুলো করার দরকার নেই, বইতে সুন্দর করে করা আছে আমি বলে দিচ্ছি, ঠিক আছে তো, আমি আর করাচ্ছি না, বাড়িতে করে নিস, সুন্দর জিনিস তো আছে বুঝিয়ে দিলাম না। 8টা, ওয়ার্কার অজয় প্রডিউস 3000 ইউনিটস অফ এ প্রোডাক্ট ইন 8 আওয়ার্স, মানে ওয়ার্কারের নাম এবার অজয়, আগেরটা বিশেষ এবার অজয়, অজয় কতগুলো ইউনিট তৈরি করেছে 3000টা তৈরি করেছে। এবার ইফ দ্য ওয়েজ রেট পার ইউনিট, আচ্ছা ওয়েজ রেট পার ইউনিট মানে কি বুঝিস, ওয়েজ রেট পার ইউনিট মানে কি বল, বাংলা বল, একটা ইউনিট তৈরি করতে ওকে ওয়েজেস দেবে কত, এক ইউনিট, এক ইউনিট মানে এটা পিস রেট, পিস রেট, একটা করতে ওকে 1 টাকা দেবে, তো 3000 টাকা করেছে, একটা করতে যদি 1 টাকা দেয় তাহলে 3000 টাকা কত টাকা হবে, 3000 টাকা দেবে, বেশ হয়ে গেল অ্যান্সার। দেখ করে দিন এগুলো, দেখ 3000 টাকা অ্যান্সার, ইজি লাগছে কি লাগছে না, দেখ ব্যাপারগুলো বুঝতে হবে তোকে, এইগুলো তখনই বুঝতে হবে যতক্ষণ বই খাতা নিয়ে বসবি, তাহলে তুই বুঝতে পারবি, এগুলো বুঝতে হবে না। 3000 টাকা করতে 3000 টাকা দেবে, এবার দেখো হয়ে গেল। এবার বলছে স্টেট পিস রেট মানে অ্যাপ্লিকেবিলিটি অফ পিস রেট সিস্টেম অফ ওয়েজ, ঠিক আছে, তাহলে এই পিস রেট সিস্টেম কোথায় কোথায় অ্যাপ্লিকেবল, 8টা পয়েন্ট রয়েছে। যখন উৎপাদনের পরিমাণ সংখ্যায় বা উৎপাদনের অন্য কোনো এককের মাধ্যমে পরিমাপ করা হয়, যখন উৎপাদনের পরিমাণটা তুই যে প্রোডাকশন করছিস পরিমাণটা যখন সংখ্যায় প্রকাশ করা হয় বা উৎপাদন অন্য কোনো এককের মাধ্যমে পরিমাপ করা হয়,
যেমন 1000 ইউনিট বলো, 100 কেজি বলো, 10 গ্রাম বলো, তখন এটা ইউজ করা হয়। ঠিক আছে? যে ক্ষেত্রে উৎপাদিত উপাদানের গুণমান শ্রমিকদের দক্ষতার উপর নির্ভর করে না। ঠিক আছে? শ্রমিকদের দক্ষতার উপর নির্ভর করে না, বরঞ্চ উৎপাদিত উৎপাদিত উপাদানের মান বজায় রাখার জন্য সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। তার মানে কি বললাম, কোথায় কোথায় পিসের সিস্টেম অ্যাপ্লিকেবল? যেখানে উৎপাদনের পরিমাণ সংখ্যায় পরিমাপ করা হয় বা ধর অন্য এককের মধ্যে পরিমাপ করা, তখন কিন্তু পিসের সিস্টেম। তারপর বলছে যেখানে উৎপাদিত দেখবি অনেক সময় না, যেখানে মনে হয় যে না কোম্পানি থেকে কাজটা হবে না, দক্ষতার উপর নির্ভর করে, দক্ষতার উপর নির্ভর করলে সময়গত, দক্ষতার উপর এফিসিয়েন্ট ওয়ার্কারদের এফিসিয়েন্ট উপর ডিপেন্ড করলে টাইম রেট। কিন্তু যদি মনে হয় যেখানে এফিসিয়েন্সি কোনো ম্যাটার করে না, সেক্ষেত্রে কি পিস রেট। এটা লিখেছে দক্ষতার উপর নির্ভর করে, উৎপাদিত উপাদানের মান বজায় রাখার জন্য সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। 3 নম্বর, যখন একই ধরনের পণ্য নিরন্তরভাবে, ঠিক আছে, যখন একই ধরনের পণ্য নিরন্তরভাবে উৎপাদন করা যেতে পারে, কিংবা সমজাতীয় কাজ বারবার সম্পাদন করতে হয়, অর্থাৎ উৎপাদিত উপাদান বা কাজের মধ্যে সেই অর্থে কোনো পার্থক্য থাকে না। যেখানে কি হয় বলতো, একই কাজ বারবার করতে, আগেরটা ছিল একই কাজ আলাদা আলাদা কাজ, যখন একই কাজ বারবার করতে হয়, ঠিক আছে, যখন একই ধরনের পণ্য নিরন্তর ভাবে উৎপাদন করা যেতে পারে বা সমজাতীয় কাজ বারবার সম্পাদন করা, সেক্ষেত্রে কিন্তু পিসের, মানে আগেরটা কি দেখেছি, যেখানে আলাদা আলাদা কাজ সেখানে টাইমের পড়ো, যেখানে একই কাজ বারবার করতে হবে তাহলে পিসের। যেক্ষেত্রে শ্রমিকদের কাজের সময় যথাযথভাবে নিয়ন্ত্রণ করা, যাতে শ্রমিকদের ঘড়ির কাঁটা ধরে কারখানায় আসে এবং কাঁটা ধরে কারখানা থেকে বেরিয়ে যায়। ঠিক আছে? তো ঘড়ির কাঁটা ধরে কারখানায় আসে এবং কাঁটা ধরে কারখানা থেকে বেরিয়ে যায়। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লিকেবল। যখন সর্বজন কাজকে একটি পরিমাণ ভিত্তিক মজুরি হার নির্ধারণ করতে কোনো অসুবিধা থাকে না, অর্থাৎ শ্রমিক ও মালিক পক্ষ উভয় একটি নির্দিষ্ট মজুরির হার স্বীকার করে নেয়, তখন এটা। যখন পরিমাণ ভিত্তিক মজুরি হার নির্ধারণে শ্রমিকের দক্ষতাকে বিচার করার সুযোগ থাকে, অর্থাৎ শ্রমিকরা দক্ষতার উপর ভিত্তি করে অতিরিক্ত পারিশ্রমিক অর্জন করার সুযোগ পায়, তখন। আর কি বলছে, যে পরিস্থিতিতে মজুরির হারে নমনীয়তা আনা সম্ভব। ঠিক আছে? মজুরির নমনীয়তা মানে আপ এন্ড ডাউন হয়, বাড়বে কমবে, অর্থাৎ দ্রব্যমূল্য হ্রাস বৃদ্ধির কথা মাথায় রেখে প্রয়োজনে মজুরির হার বাড়ানো কিংবা কমানোর সুযোগ থাকে তখন। আর যখন শ্রমিকরা চাইলে অধিক সময় ব্যয় করে অধিক পণ্য উৎপাদন করার সুযোগ পায় এবং সেই জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও কারখানায় অন্যান্য সুযোগ সুবিধা ব্যবস্থা করা হয়ে থাকে। এই কোশ্চেনটা পড়ে নিতে হবে, এখানে কোথায় কোথায় পিসের অ্যাপ্লিকেবল একটু পড়ে নিতে হবে। এবার কি পড়তে হবে, এবার এর সুবিধা কিছু অসুবিধা কিছু। একটা হচ্ছে সহজ ও সরল পদ্ধতি, আগেরটাও সহজ সরল ছিল টাইম রেট, এটাও সহজ সরল পদ্ধতি। এই পদ্ধতি মজুরি নির্ধারণ করা খুবই সহজ, তাছাড়া শ্রমিকরা খুব সহজে এই পদ্ধতিতে নির্ধারণ করা মজুরির পরিমাণ বুঝতে পারে। দরপত্র জমা, সাবমিশন অফ কোটেশন, যেহেতু এক্ষেত্রে উৎপাদিত পণ্যের একক প্রতি মজুরি বাবদ ব্যয় পূর্ব নির্ধারিত, এক একটা ইউনিট তৈরি করতে কত টাকা করে মজুরি পাবে সেটা আগে থেকেই নির্ধারিত, তাই আগে ভাগে হিসাব করা যায় এবং তার উপর ভিত্তি করে ক্রেতাদের কাছে দরপত্র জমা দেওয়া যায়। উৎপাদন বৃদ্ধি, এক্ষেত্রে শ্রমিকদের উৎপাদিকা শক্তি বেড়ে যায়, ঠিক আছে, এবং একই সময় তারা তুলনামূলক বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, ফলে উৎপাদনের একক প্রতি ব্যয় কমে যায়। রিকগনিশন অফ এফিসিয়েন্সি, দক্ষতার স্বীকৃতি, এই পদ্ধতিতে মজুরি নির্ধারণ, ঠিক আছে, এই পদ্ধতিতে মজুরি নির্ধারণ পক্ষান্তরে শ্রমিকদের দক্ষতার স্বীকৃতি প্রদান করা। যে শ্রমিক যত বেশি দক্ষ সে তত বেশি উৎপাদন করতে পারবে, অন্যদের তুলনায় অধিক পরিশ্রম উপার্জন করতে পারবে, মানে পারিশ্রমিক পাবে। মোট ব্যয় হ্রাস, এই পদ্ধতি
শ্রমিকদের অধিক পরিমাণে পণ্য উৎপাদন উৎসাহিত করে, কেননা তাদের পারিশ্রমিক উৎপাদনের পরিমাণের উপর নির্ভর তাদের পারিশ্রমিক উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে। ওরা যত বেশি প্রোডাকশন করবে তত বেশি কামাতে পারবে। উৎপাদনের পরিমাণ বেড়ে গেলে গড় উৎপাদন ব্যয় কমে যায়। যত তুমি প্রোডাকশন করতে পারবে বেশি, তত উৎপাদন ব্যয়টা কমে। অলস সময় হ্রাস, রিডাকশন ইন আইডেল টাইম। এক্ষেত্রে শ্রমিকদের অলস সময়ের জন্য কোনো পারিশ্রমিক প্রদান করতে হয় না। ঠিক আছে, দেখ, যদি একটা কারখানায় কাজ ওয়ার্কারদের রাখা হয় যে তুমি 9 ঘন্টা কাজ করতে হবে, 9 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তো সময় নষ্ট করে দেবে, কিন্তু যখনই ওদের কাজের ভিত্তিতে দেওয়া হবে, যতটা কাজ করছে ও চেষ্টা করবে, সেক্ষেত্রে কাজের যখন বললো না তোমাকে এই 5টা ইউনিট তৈরি করতে হবে, 5টা ইউনিট যতগুলো তৈরি করো তত টাকা পাবে। তো এখানে তো আর ওর সময় তো নষ্ট করছে না, অলস সময় হচ্ছে না এখানে। মালিক কি দেখবে যে আমার 5টা ইউনিট তৈরি করে 5টা ইউনিট বিক্রি করবো, ঠিক আছে, সময় নষ্ট হলো না, ওই জন্য কোনো খরচা হলো না, অলস সময় হ্রাস পায়। এখানে শ্রমিকের অলস সময়ের জন্য কোনো পারিশ্রমিক প্রদান করা হয় না, ফলে কারখানায় অলস সময়ের পরিমাণ কমে যায়। অলস সময়ের পরিমাণ কমে গেলে অন্যান্য অনেক ব্যয় সাশ্রয়। কম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা, শ্রমিকরা যাতে স্বাভাবিক নিয়মে কাজ করে ও অলসভাবে বসে না থাকে, তার জন্য তাদের উপর কোনরূপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না। ঠিক আছে, শ্রমিকরা নিজেদের স্বার্থেই বেশি পরিমাণ উৎপাদনে মন দেয়, যাতে তারা অধিক পারিশ্রমিক উপার্জন করতে পারে। লাস্ট পয়েন্ট, অদক্ষ শ্রমিককে উৎসাহ। এই পদ্ধতি অদক্ষ শ্রমিককে দক্ষ হওয়ার জন্য উৎসাহ দেয়। এই পদ্ধতি কি করে? অদক্ষ শ্রমিককে দক্ষ হওয়ার জন্য উৎসাহ দেয়, কেননা তারা জানে যে অধিক দক্ষতার সঙ্গে কাজ করলে উৎপাদিত পণ্যের পরিমাণ বৃদ্ধি পাবে এবং তারা অতিরিক্ত পারিশ্রমিক উপার্জন করতে পারবে। এই ছিল হচ্ছে তোর পয়েন্ট। সুবিধা, অসুবিধাগুলো কি কি বলেছে? ডিসঅ্যাডভান্টেজ অফ পিস রেট সিস্টেম ওয়েজ পেমেন্ট। প্রথমে হচ্ছে পণ্যের গুণমান, কোয়ালিটি অফ প্রোডাক্ট। অধিক পরিমাণে পণ্য উৎপাদন করার লক্ষ্যে শ্রমিকরা যেন তেন ভাবে পণ্যের সংখ্যা বাড়াতে চেষ্টা করবে, কেননা পণ্য উৎপাদনের পরিমাণ যত বাড়বে তাদের পারিশ্রমিক ওই পদ্ধতি তত বাড়বে, ফলে গুণমান খারাপ হয়ে যাবে। অধিক তথ্য সংরক্ষণ, মেনটেন্যান্স অফ হিউজ ডেটা। প্রত্যেক শ্রমিকের মজুরি তার উৎপাদিত পণ্যের পরিমাণের উপর নির্ভর করে, ফলে প্রত্যেক শ্রমিকের জন্য উৎপাদিত পণ্যের পরিমাণ সংক্রান্ত যাবতীয় তথ্য আলাদা আলাদাভাবে রাখতে হয়। হিউজ ডাটা মেনটেন করতে হয়। ডিফিকাল্টি ইন ঠিক আছে, ডিফিকাল্টিস অফ অ্যাটেন্ডেন্স, হাজিরায় অসুবিধা। যেহেতু শ্রমিকের কারখানায় আসা যাওয়ার উপর তাদের মজুরি নির্ভর করে না, ঠিক আছে, আসা যাওয়ার উপর তারা যে পরিমাণ পণ্য উৎপাদন করে তার উপর নির্ভর করে, তাই হাজিরায় শৃঙ্খলা আনার ক্ষেত্রে অসুবিধা দেখা দেয়। শ্রমিকরা সময় ধরে কারখানায় আসতে বা কারখানা থেকে চলে যেতে চায় না। যন্ত্রপাতি ও কাঁচামালের ক্ষতি, ড্যামেজ ইন মেশিনারি অ্যান্ড ম্যাটেরিয়ালস। অধিক পরিমাণে পণ্য উৎপাদনের লক্ষ্যে দ্রুততার সঙ্গে পণ্য উৎপাদন করতে গিয়ে শ্রমিকরা যন্ত্রপাতির ক্ষতি করে, কাঁচামাল নষ্ট করে ফেলে। মজুরির হার নির্ধারণের সমস্যা, ডিফিকাল্টি ইন ফিক্সিং রেট। কি হারে পরিমাণ ভিত্তিক মজুরি নির্ধারণ করা হবে সেই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে প্রতিষ্ঠান ব্যবস্থাপকদের যথেষ্ট সমস্যায় পড়তে হয়, কারণ যথাযথ হারে মজুরির বিষয়টি নির্ধারিত না হলে শ্রমিকদের মনে হতাশার সৃষ্টি হতে পারে। শ্রমিকদের স্বাস্থ্যহানি, অধিক অধিক পরিশ্রম উপার্জনের জন্য, মানে ওরা কি করে, প্রচুর কাজ করে, তো মানে প্রচুর টাকা কামাতে চায়, অধিক পারিশ্রমিক উপার্জনের জন্য শ্রমিকরা স্বাভাবিক কাজের সময়ের তুলনায় অনেক বেশি কাজ করে, ফলে অধিক পরিমাণ পণ্য উৎপাদন সচেষ্ট হয়। দিনের পর দিন এভাবে কাজ করার ফলে শ্রমিকদের শরীর খারাপ হয়ে যায়, স্বাস্থ্যহানি ঘটে। কাজ না পাওয়ার ভয়, শ্রমিকরা এই পদ্ধতিতে কাজ করে শ্রমিকরা এই পদ্ধতিতে শ্রমিকের পদ্ধতিতে কাজ করলেই পারিশ্রমিক পায়, আর কাজ করতে না পারলে কোনো পারিশ্রমিক পায় না। ঠিক আছে, ফলে শ্রমিকরা সবসময় এক ধরনের কাজ না পাওয়ার আশঙ্কায়। লাস্ট পয়েন্ট, অদক্ষ শ্রমিকের হতাশা, ফ্রাস্ট্রেশন অ্যামাং আনস্কিল্ড ওয়ার্কার। অদক্ষ শ্রমিকরা মনে করে এই পদ্ধতিতে মজুরি প্রদানের ফলে হতাশা সৃষ্টি হয়, কেননা দক্ষ শ্রমিকের ন্যায় অধিক পণ্য উৎপাদন করে অধিক পারিশ্রমিক তারা লাভ করতে পারবে। দক্ষ শ্রমিকের মতো ওরা প্রচুর টাকা কামাতে পারবে। যে আজকে স্টেট পিস সেটটা পড়ালাম, পরের দিন না ডিফারেন্সিয়াল পিস সেটটা পড়াবো, তার মেনলি অঙ্কগুলো